আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2024 সালে ওয়াজ মাহফিলের এ কেমন অবস্থা? আমির হামজার ওয়াজে এসব কি ঘটছে? ওয়াজ মাহফিল নিয়ে পরিস্থিতির নতুন মোড়। দর্শক, ওয়াজ মাহফিল এটা ধর্মীয় পার্সপেক্টিভে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত হয়ে পড়েছিল এবং আমাদের সামাজিক অনুষঙ্গের একটা পার্ট অ্যান্ড পার্সেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। একটা সময় ছিল, বিশেষ করে গত 15 বছরের কথা যদি বলি, 2022 সাল পর্যন্ত ওয়াজ মাহফিল একেবারে রাষ্ট্রের টপ টু বটম এটা প্রাসঙ্গিক ছিল। মিজানুর রহমান ওয়াজ মন্ত্রী, ডিসি, এসপি, আইজিপি থেকে শুরু করে ক্রিকেটার, বিভিন্ন সিনেমা সেলিব্রিটি, ক্রিকেট সেলিব্রিটি, ফুটবল সেলিব্রিটি, ইউনিভার্সিটি টিচার্স, স্টুডেন্টস, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টস, সব শ্রেণী পেশার মানুষ শুনত এবং সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে ছিল সবসময় ওয়াজ মাহফিল। দীর্ঘদিন যাবৎ ছোট ছোট ক্লিপস এবং সামাজিক বিতর্কের অন্যতম বিষয়বস্তু ছিল ওয়াজ মাহফিল। কোথায় মিজানুর রহমান আজহারি কী বলেছে এটা নিয়ে উচ্চশিক্ষিত লোকজন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেই গ্রাউন্ডও আলাপ আলোচনা হতো। হাফিজুর রহমান সিদ্দিকী কী বলেছে সেটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হতো, ট্রল হতো। মানে সামগ্রিকভাবে একটা আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, সেটা ইতিবাচকভাবে হোক নেতিবাচকভাবে হোক, ওয়াজ মাহফিল ছিল। তারেক মনোয়ার কী বলেছে ব্যাপকভাবে আলোচনা হতো। কোনো একটা এলাকায় তারেক মনোয়ার, মিজানুর রহমান আজহারি, হাফিজুর রহমান সিদ্দিকী অথবা চরমোনাই পীর অথবা বড় কোনো কৌমি আলেম, নুরুল ইসলাম অলিপুরি, এক সময় ছিলেন আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, এরা আসলে ওই এলাকায় দল মত নির্বিশেষে সবার কাছে প্রধান আলোচ্য বিষয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ওই ওয়াজ মাহফিল। কিন্তু 2024 সালে এসে একটু ডিফারেন্ট সিনারিও আমরা দেখতে পাচ্ছি। আমি আমির হামজার বিষয়টা আলাদাভাবে কেন উল্লেখ করলাম সেটা আমার আলোচনার শেষের অংশে থাকবে। আমি যেটা উদ্বেগজনকভাবে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে লক্ষ্য করছি, ওয়াজ মাহফিলের প্রতি জনগণের আগ্রহ, ইন্টারেস্ট ড্রাস্টিক্যালি রিডিউস হয়েছে। জনগণের পার্টিসিপেশনও যথেষ্ট কমে গিয়েছে। আপনি দেখবেন এক সময়ের তুমুল জনপ্রিয় বক্তাদের মাহফিলও আগের চাইতে যথেষ্ট কম লোক হচ্ছে এবং বড় বড় দরবার, যাদের সামাজিকভাবে ধর্মীয় গ্রাউন্ডে যথেষ্ট প্রভাব রয়েছে, তাদের ওয়াজ মাহফিল ফ্লপ হচ্ছে। চরমোনাইয়ের পীর সাহেব, শাহেকে চরমোনাই, এরা বিভিন্ন জায়গায় গেলে এক সময় যে বিপুল উপস্থিতি হতো, এখন তাদের লোকজনও সেরকম যাচ্ছে না। এর কারণটা কি? এর কারণটা পর্যালোচনা করা খুবই জরুরি। এক কথায় যদি বলি, 2024 সালে ওয়াজ মাহফিলের ডিফারেন্ট সিনারিও বা অবস্থা বলতে আমি বোঝাতে চাচ্ছি জনগণের অংশগ্রহণ, ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণ ওয়াজ মাহফিলে কমে গিয়েছে। ওয়াজ মাহফিল আগের মতো জমজমাট হচ্ছে না এবং আমাদের সামাজিক পরিসরে দৈনন্দিন জীবনের সাথে ওয়াজ মাহফিল দীর্ঘদিন যাবৎ যেরকম অতি ঘনিষ্ঠ ছিল, আমাদের আলাপ আলোচনা, চায়ের দোকান, রাজনৈতিক আড্ডা, ধর্মীয় আড্ডা, বিভিন্ন পেশাগত গ্রাউন্ডের আড্ডার অন্যতম আলোচ্য বিষয় ছিল ওয়াজ মাহফিল, এখন আর সেই সময়টা নেই। এর কারণটা খতিয়ে দেখা খুবই জরুরি এবং কারণটা আরও বেশি উদ্বেগজনক। দর্শক, আমি প্রথমে বলি, ওয়াজ মাহফিল যে ধারারই হোক না কেন, সেটা কৌমি হোক, আলিয়ার হোক, সুন্নি দারার হোক, এমনকি গিয়াসউদ্দিন তাহিরিদের মতো ওয়াজ হোক, আমি সবগুলো অ্যাপ্রিসিয়েট করতাম। কারণ একসময় বাংলার আনাচে কানাচে যাত্রাপালা হতো, পুতুল নাচ হতো, এ ধরনের বিভিন্ন অপসংস্কৃতি ছিল বাঙালি কালচারের অন্যতম উপাদান। কিন্তু এগুলোর রিপ্লেসমেন্ট হয়েছে ওয়াজ মাহফিল দ্বারা। ওয়াজ মাহফিল যাত্রাপালা, পুতুল নাচের স্থান দখল করেছে এবং এটা একটা উৎসবের রূপ নিয়েছিল। এজন্য ওয়াজের ফাঁকে ফাঁকে গান, কালেকশন করা ইত্যাদি ইত্যাদি, এগুলো মোটের উপর সামগ্রিকভাবে আমি নেতিবাচকভাবে দেখি না। তো ওয়াজ মাহফিল চরমনের হোক আর গিয়াসউদ্দিন তাহেরির হোক আর জামাতপন্থীদের হোক আর আহলে হাদিসের হোক, সব কিছুই অ্যাপ্রিসিয়েট করতাম। কিন্তু কোনো পক্ষই এখন আর সেভাবে প্রাসঙ্গিক না। দেখেন, এক সময় সবার মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরেও যদি আপনি যেতেন আড্ডা দিতে, বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম থেকে শুরু করে সব জায়গায়, সেমিনার হল, বিভিন্ন জায়গায়, লাইব্রেরিতে আলাপ আলোচনা হতো। কে কি বলেছে,
মোজাফফর বিন মহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মতিউর রহমান মাদানী, জাকির নায়েক, এরা যথেষ্ট প্রাসঙ্গিক ছিল। কিন্তু এখন আর তারা কোথায় কি বলেছে, কোথায় কি আছে, কার চেহারা কেমন হয়েছে, কার দাড়ি পেকেছে আর কার দাড়ি সাদা আছে, বর্তমান প্রজন্ম বা বর্তমান সময়ের লোকজন সেটাই ঠিকমতো জানে না। এর কারণটা খুবই উদ্বেগজনক। আসলে আমার কাছে মনে হয়েছে, আমরা তো বেসিক্যালি রাজনীতি নিয়ে কথা বলি বা রাজনীতি বিশ্লেষণ করি, কিন্তু তারপরও অনিবার্যভাবে ধর্মীয় বিভিন্ন বিষয়কে আমাদেরকে কনসিডার করতে হয় আমাদের বিশ্লেষণের মধ্যে। তাতে আমি দেখেছি আসলে সামগ্রিকভাবে আমাদের প্রজন্ম, আমাদের মানুষ, আমরা ধর্ম থেকে অনেকটা বিমুখ হয়ে যাচ্ছি। ধর্মের প্রতিই আমাদের আকর্ষণ কমেছে। ওয়াজ মাহফিলের ত্রুটি বিচ্যুতি বা আলেম ওলামাদের একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি, এগুলোর কারণে ওয়াজ মাহফিল রিডিউস হয়নি বা ওয়াজ মাহফিলের গুরুত্ব সমাজে কমেনি, বরং আমরা সামগ্রিকভাবে ধর্ম বিমুখ হয়েছি। ধর্মের প্রতি আমাদের ইন্টারেস্ট কম। আমরা ধর্মীয় বিষয় নিয়ে কথাবার্তা, কাজকর্ম, আচার আচরণে তেমন একটা সময় দেই না। আমরা ইনকাম, আমরা বাহ্যিক বিষয়, রাজনীতি এবং একটা শ্রেণী তো এখন মধ্যবিত্ত, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে খেয়ে পড়া, কিভাবে বাঁচবে, কিভাবে খাবে, সন্তানদের লেখাপড়া করাবে, কিভাবে মানুষ করবে, কিভাবে প্রতিষ্ঠিত করবে, এগুলো কেন্দ্রিক আমাদের চিন্তার জগৎ। ধর্মীয় বিষয় চিন্তা করার সময় আমরা তেমন পাই না। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় উদ্বেগজনক বিষয়, ওয়াজ মাহফিলের এই করুণ অবস্থার অন্যতম কারণ। তো এরকম যদি চলতে থাকে তাহলে জাতির নৈতিক অধপতন হবে। আমরা আরও বেশি পশ্চিমাদের মতো একটা অনৈতিক জাতিতে পরিণত হব। আমাদের অনেক মূল্যবোধ হারিয়ে যাবে। বিভিন্ন সামাজিক অপরাধ বৃদ্ধি পাবে, অলরেডি হয়েছে। বিভিন্ন অপরাধ সমাজে সহনশীল হয়ে গিয়েছে। এক সময় যেটাকে অপরাধ মনে করা হতো, এখন সেটা সহনশীল। প্রেম করে বিয়ে করা, প্রেম করা, ছেলে মেয়েদের বিবাহ বহির্ভূত সম্পর্ক একসময় সমাজে টেবু ছিল। এখন আলেম ওলামাদের ফ্যামিলিতেও এগুলো বৈধতা দেওয়া হয়, অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে, এটাকে অপরাধই মনে করা হয় না। বিড়ি সিগারেট খাওয়া একসময় বড় অপরাধ ছিল, আর এখন এটা সহনশীল হয়ে গিয়েছে যে বিড়ি সিগারেট খায়, ইটস সিম্পল। মানে এভাবে যেতে যেতে একসময় জেনা বেবিচার বা এরকম ভয়ানক মাদক, এগুলো সিম্পলভাবে আমাদের কাছে সহনশীল হয়ে যেতে পারে যদি আমরা জাতি হিসাবে এভাবে ধর্মবিমুখ হতে থাকি। এবং আমি যেটা এর সাথে অ্যাড করতে চাই, আরেকটা কারণ ওয়াজ মাহফিলের এই অবস্থার পিছনে, এই করুণ অবস্থার পিছনে তথ্য প্রযুক্তির বিকাশ। মোবাইল ফোন স্পেশালি, আরও বিভিন্ন ডিজিটাল ডিভাইস, যার ফলে আপনার ওয়াজ শোনার আগ্রহ থাকলে সেটা আপনি ঘরে বসেই শুনতে পারেন। এজন্যে আপনি বের হতে চান, অনেকটা ঘরমুখী হয়ে গেছেন। করোনার পর যে একটা প্রভাব পড়েছে লকডাউনে থাকার, সে অভ্যাস অনেকের মধ্যে রয়ে গিয়েছে। তার মধ্যে তথ্য প্রযুক্তির আরও বিকাশ, আরও অ্যাভেলেবেল হওয়া, ইন্টারনেট আরও সহজলভ্য হওয়া, আরও ব্যাপক আকার ধারণ করা, যার ফলে ভার্চুয়াল জগতের ভিতরে একটা ইন্টারেস্ট ঢুকে গিয়েছে। প্র্যাকটিক্যাল ওয়াজ মাহফিলের প্রতি জনগণের আগ্রহ কমে গিয়েছে। এর জবাবে আমি যেটা বলতে চাই, যে আহ্বান জানাতে চাই, উসি কুমান আফসি, আমাকে নিজেকে এবং আপনাদের সবাইকে আহ্বান জানাতে চাই, না তথ্য প্রযুক্তি আছে, এর ভালো দিক খারাপ দিক আছে, কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে ওয়াজে যেতে হবে। বেশি বেশি ওয়াজ মাহফিল আয়োজন করতে হবে। জাতিকে রক্ষা করতে হলে, আমাদের মূল্যবোধকে রক্ষা করতে হলে, আমাদের ধর্মকে রক্ষা করতে হলে, ধর্মচর্চা আমাদের মধ্যে টিকিয়ে রাখতে হলে এটা আরও ব্যাপক থেকে ব্যাপকতর করতে হবে। ব্যাপকভাবে ওয়াজ মাহফিলে যাবেন, শুনবেন, উপস্থিত হবেন। আপনার লাইভ দেখার সুযোগ থাকলেও আপনি প্র্যাকটিক্যালি যাবেন। প্র্যাকটিক্যাল যাওয়ার মধ্যে আলাদা তাসির রয়েছে, আলাদা গুরুত্ব রয়েছে। অতএব প্র্যাকটিক্যাল যাবেন, উপস্থিত হবেন, আয়োজন করবেন, টাকা পয়সা দিবেন, আলেম ওলামা বক্তা হুজুরদেরকে প্রমোট করবেন এবং এগুলো নিয়ে আলাপ আলোচনা করবেন। এমনকি অনেক ক্ষেত্রে ধর্মীয় বিতর্ক, কোন হুজুর কার বিরুদ্ধে কি বলেছে, কোনো মাসালা নিয়ে ইখতিলাফ, এটা জায়েজ না না জায়েজ, মুখ খোলা জায়েজ না মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক, এগুলোও ভালো। এই ধরনের বিতর্কগুলো ভালো। অ্যাটলিস্ট সিনেমা, ক্রিকেট বা এগুলো নিয়ে তো ব্যস্ত থাকে না, একটা ধর্মীয় গ্রাউন্ডের মধ্যেই থাকে। হাফিজুর রহমান সিদ্দিকী, মিজানুর রহমান আজহারের মধ্যে যখন বিতর্কগুলো চলতো, দুই পক্ষই কিন্তু নামাজি ছিল, দুই পক্ষই কিন্তু ধর্মের মধ্যে ছিল। বিতর্কটা আমি গ্রহণযোগ্য বলছি না বা স্বাভাবিক ছিল তাও বলছি না, কিন্তু তারপরও বর্তমান বিতর্কহীন অবস্থার চাইতে তো অ্যাটলিস্ট ভালো ছিল। এখন তো ধর্মের মধ্যেই আমরা নাই, কে কী বলছে ওগুলোর প্রতি ইন্টারেস্টই নেই। বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে যদি মিজানুর রহমান আজহারের মতো বাংলাদেশের বর্তমান জীবিতদের মধ্যে সবচাইতে জনপ্রিয় বক্তা দেশে আসে ওয়াজ করেন, আগের মতো লোক হবে না, যাবে না।
তবে হ্যাঁ, ফেসবুকে লাইভ করলে তাতে বিপুল সংখ্যক লোক শুনবে। আমির হামজার বিষয়টা আমি উত্থাপন করেছি এ কারণে, মুফতি আমির হামজা কারাগারে গিয়ে আরও পরিপক্ক হয়েছেন, আরও স্মার্ট হয়েছেন, আরও যোগ্য হয়েছেন, আরও বিচক্ষণ হয়েছেন। আমি তাকে অবজার্ভ করেছি, কিছু বক্তব্য শুনেছি, যথেষ্ট পরিশীলিত একজন মজলুম আলেমী দিন। তার ওয়াজে যে পরিমাণ লোক হওয়ার কথা ছিল সে পরিমাণ লোক আশানুরূপভাবে আমি দেখিনি। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি, কারো ওয়াজে এরকম আশানুরূপ লোক হচ্ছে না। অথচ একসময় আমির হামজা মানেই ব্যাপক আকর্ষণের বিষয় ছিল, কিন্তু এখন সে জৌলুস কারোর মধ্যে নেই। আমির হামজার ওয়াজে দেখলাম তার নামটা আলাদাভাবে উপস্থাপন করার কারণ, রাজবাড়িতে সম্ভবত একটা ওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছিল, হতে পারেনি প্রশাসনের বাধার কারণে। আমরা দেরিতে হলেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমির হামজা এদেশের একজন সুনাগরিক, তিনি রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, তিনি ধর্ম প্রচার করেন, তিনি নন পলিটিক্যাল ফিগার। কোনো একটা পলিটিক্যাল ইডিওলজির প্রতি তার অ্যাফিলিয়েশন অথবা দুর্বলতা থাকতে পারে, সমর্থন থাকতে পারে, এটাও সাংবিধানিক অধিকার, কিন্তু তিনি কোনো পলিটিক্যাল লিডার নন, তিনি কার পক্ষে বা বিপক্ষে নন, তিনি সবার, তিনি বাংলাদেশের গর্ব। এই জন্য বলবো আমির হামজাকে নিয়ে ওয়াজের আয়োজন করবেন। আমির হামজার ওয়াজ মাহফিলে এমপি, মন্ত্রী, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত হন, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত কারো পক্ষে বিপক্ষে নয়, আমির হামজা সবার। তা আমির হামজা বা এই টাইপের বক্তাদেরকে সামনে আনা উচিত, জাতি উপকৃত হবে, তরুণ প্রজন্ম আবার অ্যাট্রাক্টেড হবে। আমির হামজার নামটা স্পেশালি বলার আর একটা কারণ হচ্ছে, এই আমির হামজাদের মাধ্যমেই ওয়াজ মাহফিলের যে এই করুণ অবস্থা সেটা উত্তরণ সম্ভব, আবারও সেই জৌলুস ফিরিয়ে আনা সম্ভব। অতএব সমাজের, দেশের গ্রামে গঞ্জে, পথে প্রান্তরে, পথে ঘাটে ব্যাপকভাবে 2016, 17, 18 সালে যেরকম ছিল ব্যাপক ওয়াজ মাহফিল আয়োজন হোক, জাতি ধর্মমুখী হোক।